প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা চলছে। স্পিকার, ডেপুটি স্পিকার বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত। কাল বসছে প্রথম অধিবেশন। ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইন ফেলছে ইরান। 16টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন প্রাউলসামিন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকারি দলের সংসদীয় সভা। আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে সকাল 11টায় সভা শুরু হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদীয় সভা চলছে। এর আগে গত 9 মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সারওয়ার, আমরা ইতিমধ্যে জেনেছি যে সরকারি দলের সংসদীয় সভার আজকে যে সভা চলছে সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তো এইসব বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং আজকের সভা কতক্ষণ চলবে বিস্তারিত আমাদের জানাবেন। আসলে সভা কতক্ষণ চলবে সেটা আমরা বলতে পারছি না। আমরা ধারণা করছি হয়তো 1-1.5 ঘন্টা সময় এটা চলবে, কারণ আমাদেরকে হুইপদের পক্ষ থেকে বলা হয়েছে যে 1:30টার সময় এই সভার ব্যাপারে প্রেস ব্রিফিং করা হবে। তো আমরা ধরেছি 11টায় যদি শুরু হয় 1:30টায় অথবা হয়তো ওনারা 12টা, 12:30টার মধ্যে শেষ করবেন, তারপর ওনারা প্রস্তুতি নিয়ে আমাদের সামনে আসবেন। সেই হিসাবে ধরছি এখনো সভা চলছে। আপনি জানেন যে সভা চলাকালীন সময় আসলে ফোন করার বা ফোন ধরার কোনো সুযোগ নেই। তো আমরা আসলে কারোর সাথেই কোনো সূত্র মাধ্যমেই আসলে জানতে পারছি না যে সবাই কি হচ্ছে বা কি। যে আগে থেকে জানতে পেরেছি যে যেহেতু কালকে সভা সংসদ অধিবেশন শুরু হবে, সেই জন্য স্বাভাবিকভাবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে স্পিকার এবং স্পিকার সভাপতিত্ব প্রথম অধিবেশনটাকে সভাপতিত্ব করবেন, সেই বিষয়টা আসলে তৈরি হয়েছে। সেই জন্য নিশ্চয়ই আজকে সবাই এটা নিয়ে একটা খোলসা করা হবে বা এ নিয়ে একটা সিদ্ধান্ত হবে যে কে করবেন এবং তিনি কে। কেউ বলছেন যে স্পিকার যেহেতু নাই, যিনি শপথ পড়িয়েছেন তিনি সংসদ অধিবেশনের সভাপতিত্ব করবেন। আবার কেউ বলছেন যে না, সদস্যদের মধ্যেই সিনিয়র একজন সভাপতিত্ব করবেন। তো এই বিষয়টা নিশ্চয়ই এই সভার মধ্যে আলোচনা হবে, কারণ সরকারি দল হিসেবে বা সংসদের সবচেয়ে বৃহৎ দল হিসেবে বিএনপির দায়িত্ব এই বিষয়গুলো সেটেল করা। তো সেই বিষয় নিয়ে নিশ্চয়ই সংসদীয় দলের সবাই আলোচনা হবে। আমরা আগে থেকে যেগুলো বলেছিলাম যে আসলে পুরো কার্যপ্রণালীর বিধিটিধি সবকিছু মিলে কালকে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন, সেই ভাষণের প্রতিক্রিয়া কি হবে, ভাষণগুলো কি হবে বা কে কি বলবে, এইসব বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলাপ করা হবে বা তারা একটা তারা নির্ধারণ করবেন আসলে তারা কালকে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে কি বিষয় নিয়ে আলাপ করবেন। বা আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার প্রায় শতাধিক অর্ডিন্যান্স জারি করেছে, অধ্যাদেশ জারি করেছে, সেগুলো পাশ করানোর ব্যাপার আছে। সেগুলো কালকে উত্থাপন করা হবে। প্রথম অধিবেশনে উত্থাপন করার নিয়ম রয়েছে, সে উত্থাপন হলে কি হবে, কি বিষয়, এই বিষয়গুলোই আসলে আলোচনা করা হবে। তবে আমরা আসলে পুরো বিষয়টা জানতে পারবো যখন প্রেস ব্রিফিং করবে সভা শেষে। তবে আমরা আশা করছি যে সভা আরো লম্বা হবে। এখন 12টায় শেষ হওয়ার হয়তো না, আরো আধা ঘন্টা তো মিনিমাম চলারই কথা, যেহেতু আমাদেরকে 1:30টার সময় ব্রিফিং এর সময় দিয়েছে। তো আমরা ধারণা করছি সভা চলবে এবং সভা শেষে আমাদেরকে যখন জানাবে তখন আসলে সঠিকভাবে আপনাদেরকে পুরো বিষয় কি আলাপ হয়েছে যেটা বলবেন সেটাই আমরা জানাতে পারবো। সারওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। দর্শক, আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় কার্যক্রম হতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘ 2 যুগ পর শক্তিশালী বিরোধী দল পেয়েছে জাতীয় সংসদ, যাদের সরব উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে। এদিকে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাল সংসদে ভাষণ দেবেন। তবে তাকে ভাষণ দেয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি। বৃহস্পতিবার
সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে 133টি অধ্যাদেশ। ধামরাইয়ে একটি দোতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার কিষাননগর এলাকায় এ ঘটনায় দগ্ধ হন বাদশা মিয়া ও তার স্ত্রী সুমনা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগে থেকেই রান্নাঘরে গ্যাস জমে থাকায় চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। এতে আগুনে পুড়ে গুরুতর আহত হন তারা। ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামো। দ্রুত উদ্ধার করে ওই দম্পতিকে প্রথমে এনাম মেডিকেলে ও পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সুমনার শরীরের প্রায় 85% পুড়ে গেছে, আর 20% দগ্ধ হয়েছেন তার স্বামী বাদশা মিয়া। শিল্প কারখানার বর্জ্য, ময়লা ও পলিথিনে দিনে দিনে মৃতপ্রায় হয়ে পড়ছে শীতলক্ষ্যা নদী। দূষণের কবলে হুমকিতে পড়েছে নদীর পরিবেশ ও আশেপাশের মানুষের জীবন ও জীবিকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে এই চিত্র ভয়াবহ। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ অংশ এইটি। দূর থেকেই চোখে পড়ে কালচে পানি, ভাসমান ময়লা আর পলিথিনের স্তূপ। বিভিন্ন শিল্প কারখানা থেকে সরাসরি ফেলা হচ্ছে অপরিশোধিত বর্জ্য। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পানি। একসময় শীতলক্ষ্যা নদীর পানি ছিল স্বচ্ছ, গতিশীল। আগে এই নদীর উপর নির্ভর করেই চলত বহু পরিবারের জীবন জীবিকা। বর্তমানে পানিতে দুর্গন্ধ, মাছের মৃত্যু ও চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে আশেপাশের মানুষ। ভয়াবহ দূষণের কারণে এখানকার জীবনযাত্রা অনেকটাই বিপন্ন। আমরা শীতলক্ষ্যার নদীর অনেক সুস্বাদু মাছ খাইতাম, এখন শীতলক্ষ্যার নদীর মধ্যে কোনো মাছ নাই। এর অন্যতম কারণ হলো এই পানি দূষণ। আমাদের যে উভয় পাশে যে গ্রামের মানুষের যে সাধারণ ময়লাগুলা, এগুলা কি করতেছে, মানুষ ব্যাগ দিয়ে না নদীর কাছে নদীতে ফেলাই দিয়েছে। আগে আমরা এই শীতলক্ষ্যা নদীতে গোসল করতাম, মাছ ধরতাম, কাপড় চোপড় ধরতাম। এখন মিল কারখানার বজ্র এসে শীতলক্ষ্যা নদীর পানি নষ্ট হয়ে গেছে। আমরা এটা অসুখ বিসুখ সবসময় এক দ্বারা বুঝাতাই, আমরা খুব কষ্টের মাঝে আছি। শীতলক্ষ্যা নদীর মধ্যে অনেক পাওয়া দেওয়া যায় না, পোকামাকড়ে ভরা, ময়লা আবর্জনার কারণে মাছও ধরতে পারি না। আমার সরকারের কাছে এই আবেদন, যে ব্যাপক ময়লা পানি, যে ময়লা মিল কারখানার ময়লা বন্ধ করে। 1 লাখেরও বেশি কারখানা রয়েছে রূপগঞ্জে। বিভিন্ন কলকারখানার বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হয়েছে। আইনে তোয়াক্কা না করে বর্জ্য যায় নদীতে। ফ্যাক্টরিগুলোর আমাদের ইটিপি ঠিকমতো না থাকার কারণে এই ওয়েস্ট যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর কারণে মূলত শীতলক্ষ্যা নদী প্রায় মৃত হয়ে গেছে। কয়েকটি ফ্যাক্টরি মিলে একটি সমন্বিত ইটিপি করা প্রয়োজন। একই সাথে যেটুকু নষ্ট হয়ে গেছে এটুকুর জন্য মডার্ন যে টেকনোলজি রয়েছে, যে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে, ক্লেগুলোকে নদী থেকে তুলে ফেললে এটা ন্যাচারালি কিন্তু আবার নদীটা আগের অবস্থায় ফিরে আসবে। স্থানীয়দের দাবি, শীতলক্ষ্যা নদীকে রক্ষা করতে হলে অবৈধ বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ ও নিয়মিত নজরদারি জরুরি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 12তম দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পাল্টাপাল্টি হামলা। পরিস্থিতি ক্রমেই মোড় নিয়েছে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের দিকে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে মাইন ফেলছে ইরান। অবিলম্বে এটি বন্ধ না হলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইন স্থাপনকারী অন্তত 16টি নৌযান ধ্বংসের দাবিও করেছেন তিনি। এদিকে কমপক্ষে 150 জন মার্কিন সেনা আহতের তথ্য স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরান লক্ষ্য করে ইসরায়েলের সহযোগী হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে মার্কিন বাহিনী। লণ্ডভণ্ড হচ্ছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকা। ধ্বংস হচ্ছে অবকাঠামো, বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 11 দিনে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত আর 1,300-র বেশি মানুষকে হত্যার অভিযোগ তুলে ক্ষয়ক্ষতির তথ্যপাত্র দিয়েছে তেহরান। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। নজর এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি জ্বালানিতে। হামলা হচ্ছে তেল সংরক্ষণাগারে। পাল্টাপাল্টি হুমকি আর টানাপোড়েনের কেন্দ্রে এখন জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী।
বিশ্বে তেল সরবরাহের 1/5 হরমুজ দিয়ে পরিবহন করায় গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হলে জ্বালানি খাতে বৈশ্বিক টালমাটাল অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে, যার নজির এরই মধ্যে জ্বালানি আর পুঁজিবাজারে পড়তে শুরু করেছে। হরমুজের নিয়ন্ত্রণ এখনও ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। এমন অবস্থায় মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানকে হুঁশিয়ার করে অবিলম্বে মাইন অপসারণ আর হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখতে বলেছেন তিনি। তার দাবি সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও হাইফা, জেরুজালেম সহ একাধিক এলাকায়। এতে বিস্ফোরণ হয়েছে হাইফার একটি তেল শোধনাগারে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে হায়লা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, যা যুদ্ধ বিমানের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির তথ্য ধামাচাপা দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অবশেষে সেনা সদস্যদের ক্ষয়ক্ষতির একাংশ স্বীকার করেছে। জানিয়েছে ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত 150 জন। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। মঙ্গলবার 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 5 জন লেবানিজকে, আর এক সপ্তাহে অন্তত 570 জন লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ দুপুর 2:15টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। আইসিসি র্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে প্রতিটি ম্যাচে জয়ের আশা মেহেদী মিরাজদের। শাহিন শাহ আফ্রিদিরাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টাইগারদের। 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা কাটিয়ে নতুন উদ্যমে লাল সবুজের ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শুধু মর্যাদার লড়াই নয়, টাইগারদের ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাওয়ারও সুযোগ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের নামিবিয়াতে হতে যাওয়া 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। সহ আয়োজক জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে, তাই সুযোগ থাকছে নবম স্থান পাওয়া দলের। 14 দলের বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের সেরা 10 দলের সাথে খেলবে বাছাই পর্ব থেকে আসা 4 দল। বাংলাদেশ আছে 10ম স্থানে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4-এ থাকা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটা মিরাজদের প্রথম পরীক্ষা। 11 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। 2015 সালে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।